আসসালামু আলাইকুম ওয়া এই আলোচনায় শিরোনাম ঠিক করেছি জিয়া পরিবার, বাংলাদেশের মুক্তির কাণ্ডারি। সো এই ব্যাপারে আপনাদের সন্দেহ যদি থাকে, সন্দেহ দূর করার চেষ্টা করছি। প্রথমে বলে রাখছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধে একটা সেক্টরে তিনি মুক্তির যোদ্ধাদেরকে সংগঠিত করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করার সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতাকে ঘোষণা করেছেন। যখন বাংলাদেশ কোনো রকমের দিক নির্দেশনা পাচ্ছিল না, তখন তিনি সর্বপ্রথম বাংলাদেশিদের জন্য একটা দিক নির্দেশনা দেন যে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাচ্ছি, সারা পৃথিবীর লোকজন যাতে আমাদেরকে সাহায্য করে। তাহলে জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তির কাণ্ডারি। তিনি তারপরে আবার সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে বাংলাদেশের ক্ষমতায় আসেন। তিনি আসতে চাননি, সময়ের চাহিদায় নেতৃত্ব শূন্যতা পূরণ করার জন্য তিনি ক্ষমতায় এসেছিলেন এবং বাংলাদেশ যেখানে দুর্ভিক্ষ পীড়িত একটা অঞ্চল ছিল, সেখানে তিনি বহু মত বহু পথকে, বাংলাদেশের যেই অচল অবস্থা ছিল, জাসদ কেন্দ্রিক, সেনাবাহিনী কেন্দ্রিক নানা রকমের অসন্তোষ ছিল, সেগুলোতে তিনি শক্ত হাতে দমন করেছিলেন এবং বাংলাদেশকে শান্তির জনপদে তৈরি করার পথে, অগ্রগতির পথে হাঁটা শুরু করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। 19 দফা প্রবর্তন করে হাতে কলমে বাংলাদেশের মাঠে ঘাটে প্রান্তরে তিনি ছুটে বেরিয়েছেন, খাল খনন কর্মসূচি দিয়েছেন, তিনি জনগণকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মানে বাংলাদেশের এখন আমরা যে সমস্ত জিনিসপত্রগুলো সুফল পাই, যেমন গার্মেন্টস, খাল কাটা কর্মসূচি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, স্বনির্ভর গ্রাম ব্যবস্থা, এগুলো সব জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। তিনি প্রচণ্ড রকমের যোগ্য একজন সেনাপতি ছিলেন, প্রচণ্ড রকমের শিক্ষিত ছিলেন, প্রচণ্ড রকমের ক্যাপেবল একজন মানুষ ছিলেন, প্রচণ্ড রকমের যেটাকে বলে আর কি মানে চিন্তা ভাবনার দিক থেকে প্রচণ্ড আধুনিক একজন মানুষ ছিলেন। তাকে বাংলাদেশের মাহাথির মোহাম্মদ, বাংলাদেশের লি কুয়ান ইউ তেমনই বলা যায়। কিন্তু খুব অল্প বয়সে তিনি দেশি বিদেশি ক্ষমতালোভী চক্রের হাতে তাকে জীবন দিতে হয়েছে। সো জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তির কাণ্ডারি। এখন জিয়া পরিবারকে মুক্তির কাণ্ডারি বলা যায়, খালেদা জিয়ার দিক থেকেও বলা যায়। খালেদা জিয়া কি করেছিলেন, এরশাদের স্বৈরাচারী যে শাসন, সেটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। 90-তে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশের প্রথম গণতান্ত্রিক যেই নির্বাচনটা হয়েছিল, সেখানে জনগণ তাকে তার যোগ্য নেতৃত্বের জন্য তাকে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায়িত করেছিল এবং তিনি জনগণের ভালোবাসার মূল্য দিয়েছিলেন। জনগণের ভালোবাসাতে তিনি কেমন করে পেয়েছেন সেটা আমরা তাদের জানাজাতে দেখেছি, শহীদ জিয়াউর রহমানের জানাজাতেও দেখেছি, খালেদা জিয়ার জানাজাতেও দেখেছি। সুতরাং জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের মুক্তির কাণ্ডারি। এখন তারেক রহমান কি করেছে, গত 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আমি অনেক ভিডিওতে বলেছি, আমার আগের ভিডিওগুলোতে, যে বাংলাদেশের সবাই খালেদা জিয়া মানে জিয়া পরিবারে ছাড়া বাকি যারা যারা আছে সবাই শেখ হাসিনার দাস হতে পারে, শেখ হাসিনার পক্ষে অবস্থান নিতে পারে। বিএনপি শীর্ষ নেতৃত্বের অনেকেই শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু তারেক জিয়া বা জিয়া পরিবারের কেউ কখনো যাবে না। কেন? তারা হচ্ছে, এটাকে কি বলবো, এটা হচ্ছে বেসিক্যালি দুইটা পরিবার, একটা পক্ষে মতামত, একটা বিরুদ্ধে মতামত। এখন তিনি হচ্ছেন সেনাপতি, তিনি বিরুদ্ধ মতকে তিনি বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সুতরাং তিনি শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই যেতে পারেন না। আমরা দেখেছিলাম কোন একজন মন্ত্রী বলেছিল, সম্ভবত শেখ হাসিনা সরকারের কোন একজন কৃষি বিষয়ক সম্পাদকীয় একজন ছিল, সে বলেছিল এক রাতের মধ্যে বিএনপি শীর্ষ নেতৃত্ব সবাইকে মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তারেক জিয়া সেক্ষেত্রে আপোষ করেননি। তারেক জিয়া আর তিনি মেজর জেনারেল ইব্রাহিমের সাথে যেই একটা ফোন আলাপ যেটা ফাঁস হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি তিনি সেটা বলেছেন। তিনিও একটা জিয়াউর রহমানের মতো একটা মুক্তির আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন, যত ছোটই হোক। সেটা হচ্ছে স্বৈরাচার বিরুদ্ধে 17 বছর ফ্যাসিজমের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে তিনি সফলতার মুখ দেখেছেন 2024 সালের 5ই অগাস্টে। সুতরাং জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের মুক্তির কাণ্ডারি। তারেক জিয়া এবং শহীদ জিয়া তারা হচ্ছে মুক্তির সর্বাধিনায়ক। এই ব্যাপারে কারো কোনো
দ্বিমত থাকার কথা না। শহীদ জিয়া 19 দফা দিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে গেছিলেন, তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন এবং সেটা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন, সে চিন্তাই করা হচ্ছে। এখন পুরুষতান্ত্রিক এবং মহিলাতান্ত্রিকের দুটো ব্যাপার সেপার আছে। আমরা গত 35 বছর মহিলাতান্ত্রিক শাসন অবস্থা দেখেছি। মহিলারা নর্মালি শাসক বা নেতৃত্ব হিসাবে যত ভালোই আমার বলি না কেন, তাদের মধ্যে সীমাবদ্ধতা আছে, এটা সৃষ্টিগতভাবে এটা। এখন পুরুষরা যেভাবে হাটে মাঠে ঘাটে প্রান্তরে নেতৃত্ব দিতে পারে, জনগণকে উজ্জীবিত করতে পারে, মহিলারা সেটা করতে পারে না। মহিলাদের জিনগত বৈশিষ্ট্য, পুরুষদের জিনগত বৈশিষ্ট্য ডিফারেন্ট। প্রজ্ঞা, শক্তি, সামর্থ্য দিয়ে জিয়া পরিবারের কাণ্ডারি হিসাবে শহীদ জিয়াউর রহমান যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন, তারেক রহমান সেভাবে নেতৃত্ব দিবেন। 1971 মুক্তির আন্দোলনে শহীদ জিয়াউর রহমানের নেতৃত্ব ছিল। এখন 24 পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতিতে জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসাবে তারেক রহমান নেতৃত্ব দিবেন, সেটা আমরা বিশ্বাস করি। আর তিনি তার বাবার মতোই অ্যান্টি ইনকামবেন্সিকে কী করবেন, মানে ব্যর্থ করে দেবেন। যে বাংলাদেশের লোকজন যেহেতু তৃতীয় বিশ্বের দেশ, এখানে নানা রকমের অভাব অভিযোগ লেগেই থাকে, জনগণ অসন্তোষে খুব সহজেই চলে আসে যে কেন তারা তো কিছু পায় না। আসলে সত্যিকার অর্থে বলতে গেলে জনগণ সবসময় বঞ্চিত হয়, ক্ষমতায় যারা থাকে তাদেরকে দোষ দেয় না, কারণ তার স্বাভাবিক, তারা নেতৃত্বে গিয়েছে দেশকে অবস্থা পরিবর্তন করার জন্য, কিন্তু তারা এত অভাব অভিযোগের মধ্য দিয়ে অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষা কোনো দিক থেকে তারা তেমন করে সফলতা পায় না। এখন সফলতা পাক বা না পাক, যদি জনগণকে কনভিন্স করা যায় যে আমি তোমাদের জন্য কাজ করছি, আই এম ওয়ার্কিং ফর ইউ, আই এম ওয়ার্কিং ফর ইউ রিলেন্টলেসলি, যদি সেটা হয় তাহলে সেক্ষেত্রে জনগণ বিশ্বাস রাখে, যেমন জিয়াউর রহমানের উপর বিশ্বাস রেখেছিল, তারেক রহমানও সে বিশ্বাসটা অর্জন করতে পারবেন, সেটাই আমাদের প্রত্যাশা। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।